আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ভারতে চিকিৎসা করতে গিয়ে খুন হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বুধবার সকালে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে তাকে হত্যার খবর মিললেও মরদেহ উদ্ধার হয়নি বলে জানিয়েছে কলকাতা পুলিশ। তবে ফ্ল্যাট থেকে রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। ভারতে যাওয়ার ১১ দিনের মাথায় এমপি আনারের মৃত্যুর খবরে তোলপাড় গোটা দেশ। বুধবার কলকাতার নিউ টাউন এলাকায় তাকে হত্যার খবর ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদ মাধ্যমে ফলো করে তার খুন হওয়ার ঘটনা প্রচার করা হয়। ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়, কলকাতার যে ফ্ল্যাটে আনোয়ারুল আজিম খুন হয়েছেন সেখানে তার মরদেহ পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এমপিকে কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে সবশেষ দেখা গিয়েছিল সেখানে রক্তের দাগ পাওয়া গেছে। ভারতীয় এই সংবাদ মাধ্যম বলছে, কলকাতায় আনোয়ারুল আজিম আনারের নিখোঁজ হওয়া ও কথিত হত্যাকাণ্ডের পরিস্থিতি এখনো রহস্যে ঘেরা। আমরা তদন্ত নিয়ে নিয়েছি, আমাদের ফরেনসিক টিম আর ফিঙ্গার এক্সপার্ট ফ্ল্যাটে আছে, ওরা ম্যাটারটা মার্ডার হয়েছিল আপনাকে মোটামুটি শিওর? আমরা এটা জানতে পেরেছি, ইনপুট এসছে অ্যান্ড লেটার ইনভেস্টিগেশন চলছে। সরি যাদেরকে ডিটেইন করা হচ্ছে বাংলাদেশি সিটিজেন কয়েকজনকে আমরা তদন্ত করছি, জাস্ট দিস অ্যাজ অফ নাও। ঠিক আছে, লেটার যখন ডেভেলপমেন্ট হবে আপনাদেরকে স্যার সিসিটিভি ফুটেজ কিছু নিয়েছেন? দেখুন, আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি, করা হয়েছে এই স্টেজে পুরো ইনফরমেশনটা দেওয়াটা ঠিক হবে না, এই জন্য আমরা টোটালটা ডিসক্লোজার করছি। এইভাবে ইনভেস্টিগেশনটা এগোবে আপনাদেরকে ব্রিফ করা যাবে। জাস্ট বাট আই ক্যান সে উই আর ট্রাইং লেভেল বেস্ট টু সলভ দ্য কেস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এদিকে এমপির মৃতদেহ উদ্ধারে ভারত ও বাংলাদেশের পুলিশ একসাথে কাজ করছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। যোগাযোগ আছে, আমরা তাদের সাথে তারা যে সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি এবং তাদের যে যোগাযোগ আছে এই যোগাযোগের মাধ্যমে যে সহযোগিতা প্রদান করছি আমাদের এবং তাদের ইনভেস্টিগেশনের স্বার্থে আমার মনে হয় এগুলো এখন না বলাই শ্রেয় হবে। গেল ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগের এই সংসদ সদস্য। এরপর ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরে ১৮ মে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সংসদ সদস্যের পরিচিত ভারতের বরানগরের বাসিন্দা গোলাপ বিশ্বাস। এরপর আনোয়ারুল আজিম আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। রাকিব হাসান, আরটিভি। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। হত্যায় বাংলাদেশিরা জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ঘটনায় ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, যে ফ্ল্যাটে আনোয়ারুলকে খুন করা হয়েছে সেখানে তার লাশ পাওয়া যায়নি। এদিকে খুনিদের শাস্তি নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন এমপির পরিবার। আশিকুল আলম জানাচ্ছেন এরই বিস্তারিত। ১২ মে ভারতে চিকিৎসার জন্য দর্শনা হয়ে দেশ ছাড়েন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। কে জানতো ওপারে তার জন্য অপেক্ষা করছে মৃত্যু। ১৬ মে এমপির সঙ্গে তার পিএস আব্দুর রৌফের কথা হয়। এরপর থেকে আর যোগাযোগ না হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হয় পরিবার। ভারতের পশ্চিমবঙ্গে খুন হয়েছেন আনোয়ারুল আজিম। কলকাতা পুলিশ থেকে এমন তথ্য নিশ্চিত হয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, কারা খুন করেছে তা জানতে বাংলাদেশ ও ভারতের পুলিশ কাজ করছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। ইতিমধ্যেই তাদের মধ্যে থেকে আমরা ৩ জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। তিনি খুন হয়েছেন কলকাতার এক বাসায়, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটনে কাজ করছে ডিবি। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। কলকাতা পুলিশও 2 জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনা তো অত্যন্ত দুঃখজনক। আমি যেহেতু এটি একটি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সুতরাং এখানে
এটি দুই রাষ্ট্রের বিষয় নয়। এদিকে হত্যাকারীদের ফাঁসি চেয়েছেন আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আমার বাবার হত্যার বিচার চাই আমি, কেন আমার বাবার হত্যার আমি বিচার পাই, তারা যেন আমার সামনে তাদেরকে কুড়াল দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই। হত্যাকাণ্ডের বিষয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছে ঝিনাইদহ ৪ আসন থেকে ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আজিমের পরিবার। আশিকুল আলম, RTV, ঢাকা। এদিকে আনোয়ারুল আজিম আনার এমপির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, এলাকাবাসী ও তার নেতাকর্মীদের মাঝে। খবর পাওয়ার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। একজন সৎ ও নিষ্ঠাবান এমপিকে হারিয়ে শোকে কাতর এলাকাবাসী। গত 11ই মে চিকিৎসার জন্য ভারতে যান আনোয়ারুল আজিম। 7 দিন নিখোঁজ থাকার পর আজ সকালে তার মৃত্যুর খবর আসে ভারতের কলকাতা থেকে। রাজধানীর শেরেবাংলা নগর থানায় অপহরণ মামলা করেছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তবে মামলায় কাউকে আসামি করা হয়নি। এর আগে বিকেল 5:15টায় শেরেবাংলা থানায় যান ডরিন। পরে রাত 8টায় থানা থেকে বের হয়ে মামলার কথা জানান তিনি। এর আগে দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান ডরিন। এ সময় বাবা হত্যার বিচার দাবি করেন তিনি। বাবাকে কারা হত্যা করেছে, কেন করেছে এর সুষ্ঠু তদন্তের দাবিও করেন ডরিন। এখন আমি আমার এত মানসিক অবস্থা তো বিস্তারিত বলতেছি না, মামলা করতে আসছি, মামলা করছি আমরা, অপহরণ মামলা প্রথমে আমরা করছি। এটাই। কাউকে অভিযুক্ত করেছেন? কাউকে শুধু সাধারণ নাগরিক নয়, আওয়ামী লীগের কথিত সংসদ সদস্যরাও সরকারের বন্ধু রাষ্ট্র ভারতের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীকে ব্যবহার করছে বলেই সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে। ভারত সরকারকে না জানিয়েই কলকাতা গিয়েছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। একথা জানিয়ে তার নিখোঁজ হওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, এই ঘটনায় ভারত সরকারের কোনো কিছুই করার নেই। এমন পরিস্থিতিতে বিএনপির বিরূপ মন্তব্য সমীচীন নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অন্যান্য প্রসঙ্গ, সড়ক পরিবহন মন্ত্রীর নির্দেশের পর রাজধানীতে রংচটা ফিটনেসবিহীন বাসের দৌরাত্ম্য কমেনি। অভিযান শুরু করেনি কোনো সংস্থাই। পরিবহন মালিক সমিতির নেতারা উল্টো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRT এর ওপর দায় চাপানোর চেষ্টা করে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বাস মালিকদের দুষ্ট চক্র ভাঙতে না পারলে সড়কে শৃঙ্খলা ফিরবে না। প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। সাদিয়া কানিজের রিপোর্ট, ছবি তুলেছেন রুহুল আমিন ও আবুল হাসান। এ যেন আলোর নিচে অন্ধকার। উপরে ছুটছে ঝা চকচকে অত্যাধুনিক মেট্রো রেল, ঠিক তার নিচের সড়কে ধুঁকছে রং ওঠা জরাজীর্ণ বাস, মিনি বাস। এই হচ্ছে তিলোত্তমা রাজধানীর বর্তমান চিত্র। লকর ঝকর বাস নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশের পরও কোনো পরিবর্তন চোখে পড়েনি। বেশিরভাগ বাসের রং উঠে গেছে, দেখলে মনে হয় হাতুড়ি দিয়ে পেটানো শরীর। কোনো বাসে সাইড ইন্ডিকেটর আর ব্রেক লাইট বসানোর ব্যবস্থায় রাখা হয়নি। একজন আরেকজনকে টেক্কা দিতে যায়, যার ফলশ্রুতিতে দেখবেন যে একটার ওই বাইরে কালার ঠিক নাই। আমরা যাত্রী যারা তারা তো ভাঙ্গা হইলে উঠতে হবে, নতুন হইলে উঠতে হবে। আমরা তো চালাইতেছি আমাদের পেটে দেয়, বুঝছেন, কারণ কোম্পানি না করলে তো আমরা কিছু করতে পারবো না। খালি চোখেই বোঝা যায় কতটা ঝুঁকিপূর্ণ এসব গণপরিবহন। টায়ারে পট্টি লাগিয়ে দিব্যি চলছে ট্রাফিক পুলিশের সামনে দিয়ে। ফাটা নাই, ডলে রাবারিং করা, এটা এইভাবেই চলে। এটা সমস্যা নেই, এটা ওই আপনার ভালো থাকার থেকে এটার গ্যারান্টি বেশি। বাসের ফিটনেস নাই, রং নাই, ইঞ্জিন দুর্বল, তারপরে এরা ভাড়া নিতেছে সিটিং, বাট বাসের সার্ভিস হলো লোকালের চেয়েও জঘন্য। ম্যাক্সিমাম বাসই হচ্ছে আনফিটই দেখা যায়। আমাদের সরকারের উচিত কিছু না কিছু স্টেপ নেয়ার। নিজেরা মেয়াদহীন জরাজীর্ণ বাস মিনি বাসের মালিক হলেও সমিতির নেতারা এর দায় চাপাতে চান নিয়ন্ত্রক সংস্থা BRT এর উপর। BRT এছাড়া আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিতে হতো তাদের। আমাদের কাছে তো ব্যবস্থা নেওয়ার মতো ক্ষমতা নেই। তারা যদি কঠোরভাবে ব্যবস্থা নেয় এদের বিরুদ্ধে, তাহলে এগুলো সংশোধন হয়। নতুন গাড়ি আসার রাস্তা তো বন্ধ করে দেওয়া আছে, রোড পারমিট দিচ্ছে না।
অনিয়মের বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর হতে না পারার কারণেই পরিবহন মালিকরা ব্ল্যাঙ্ক চেক হাতে যা ইচ্ছে করছে বলে মনে করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। বাস মালিকদের একটা বিশাল সিন্ডিকেট আছে, একটা দুষ্ট চক্র আছে, একটা অসাধু চক্র আছে। সেই চক্রের কাছে আসলে আমরা অসহায়, দুর্বল। অতীতেও কিন্তু এই যে বাস রুট ফ্র্যাঞ্চাইজি করে বাসগুলিকে একটা শৃঙ্খলা এনে ভালো মানের বাসের উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে, কিন্তু সেটা হোঁচট খেয়ে গেছে। বিআরটি তো নিয়ন্ত্রণকারী সংস্থা, আমাদের বিভিন্ন এজেন্ট থাকবে ঢাকা শহরে যারা ফিটনেস দেবে, বিআরটি মনিটরিং করবে, তদারকি করবে যে এটা বিজ্ঞানসম্মত উপায়ে ফিটনেসটা হচ্ছে কিনা। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক অবস্থান আর মালিকদের সদিচ্ছাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল আলম দীপুকে ফুলেলো শুভেচ্ছা জানিয়েছেন সর্বস্তরের জনতা। বুধবার দুপুরে চৌমুহনী মোর্শেদ আলম কমপ্লেক্সে তাকে শুভেচ্ছা জানান উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ফুলের মালা ও তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত এই চেয়ারম্যানকে। এ সময় সাইফুল আলম দীপু চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সেনবাগবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, এ বিজয় নিজের নয়, সেনবাগের জনগণের। দায়িত্ব গ্রহণের পর সেনবাগ উপজেলা ও পৌরসভাকে সাজানোর কাজে হাত দেবেন বলে জানান সাইফুল আলম দীপু। এই বিজয় সাইফুল আলম দীপু না, এই বিজয় আপনাদের। আপনারা যদি অক্লান্ত পরিশ্রম না করে আমাকে এই যে এত ভোটের ব্যবধানে বানিয়ে আনবেন সেটা আমি আশা করি নাই। আমি আশা করছিলাম 8,000 5,000 ভোটের ব্যবধানে হয়তো আমি উইন করব, যেভাবে আমার নেতাকর্মীরা কষ্ট করছে। পৌরসভা উপজেলাকে উন্নয়ন দিতে আসছি, তো একে আমি ঢেলে স্মার্টভাবে সাজাবো। কোনোভাবেই স্থির হচ্ছে না নিত্যপণ্যের বাজার। মাছ, মাংস, ডিম, সবজি, মশলা সহ প্রায় সব পণ্যের বাড়তি দামে নাভিশ্বাস অবস্থা নিম্ন আর মধ্যবিত্তদের। ব্রয়লার মুরগির দাম 10 থেকে 20 টাকা বেড়ে এখন 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে দাম বেড়েছে ডিমেরও। সবজি বাজারে কাঁচা পেঁপের দাম কমতির দিকে, আজ বিক্রি হচ্ছে 80 টাকায়। বেগুন, কাঁচা মরিচের দাম 10 থেকে 20 টাকা বাড়লেও বেশিরভাগ সবজির দাম নাগালের মধ্যে। তবে কিছু মশলার দাম আকাশচুম্বী। খুচরা ব্যবসায়ীরা বলছেন আড়তদারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে বাড়াতে হচ্ছে তাদেরকেও। এবারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। বুধবার স্বীকৃতির এই ঘোষণার পরপরই প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। ইউরোপের 3 দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ভালো করেনি মন্তব্য করে আয়ারল্যান্ড ও নরওয়েতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদের অবিলম্বে ইসরায়েলে ফিরে যাওয়ার নির্দেশ দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। এ ঘটনা শান্তির সুযোগকে ক্ষুণ্ণ করে এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে প্রশ্নবিদ্ধ করে বলেও মন্তব্য করেন তিনি। অপরদিকে মধ্যপ্রাচ্যের শান্তির লক্ষ্যে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ডের নেতারা। খেলার খবর। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি20তে আগামীকাল যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত 9টায় টেক্সাসের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক হার নিয়ে সিরিজ শুরু করেছে শান্তর দল। এই ম্যাচে জয় নিয়ে সিরিজের সমতায় ফিরতে চায় টিম টাইগার্স। এদিকে আইসিসির সহযোগী সদস্য হয়ে প্রথমবার পূর্ণ সদস্য কোনো দেশকে হারিয়ে নতুন ইতিহাস রচনা করেছে যুক্তরাষ্ট্র। সিরিজের দ্বিতীয় টি20তেও তারই ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে হতাশ সাবেক 2 অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু ও নাইমুর রহমান দুর্জয়। আমেরিকার বিপক্ষে এমন হারের কোনো ব্যাখ্যা নেই তাদের কাছে। এমন অবস্থা চলতে থাকলে বিশ্বকাপের পর টি20 দল নিয়ে নতুন করে ভাবার ইঙ্গিত দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক। আর হতাশ হয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজের ক্ষোভ ঝাড়লেন দুর্জয়। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে।
ব্র্যাকেটবন্দি দুর্বল শব্দটা এখন আর আমেরিকার সাথে মানানসই নয়। অন্তত বাংলাদেশের বিপক্ষে এমন জয়ের পর মাইগ্রেট ক্রিকেটারদের নিয়ে গড়া আমেরিকা দলটা এবারের বিশ্বকাপে দিচ্ছে দারুণ কিছু ইঙ্গিত। উল্টো পিঠে আমেরিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হারের পর টাইগারদের টি-20 অ্যাপ্রোচ নিয়ে উঠেছে প্রশ্ন। টপ অর্ডারে ব্যর্থতার ধারাবাহিকতা, অফ ফর্মে থাকা লিটনকে আবারও সুযোগ দেয়া কিংবা তাকে সুযোগ দিতে গিয়ে ফর্মে থাকা তানজিদ তামিমকে বেঞ্চে বসানো, অনেক প্রশ্নের উত্তর এক বাক্যে দিলেন সাবেক দুই অধিনায়ক। বাংলাদেশ টিম হারলে আমার বোর্ড ডিরেক্টর হিসাবে আমার যেরকম খারাপ লাগে, আমি ফর্মার ক্যাপ্টেন হিসাবে আমার খারাপ লাগে, বাংলাদেশের সবারই খারাপ লাগে বাংলাদেশ হারলে পরে। বাট আমি চাই যে বাংলাদেশ ভালো খেলুক, হারতে পারে, বাট খেলাটা ভালো লাগে নাই। যে কোনো হারেই কষ্টের ব্যাপার এবং এখানে একটা ওয়ার্ল্ড কাপের জন্য আমরা একটা প্রস্তুতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। গেল কয়েকটি বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার পর বারবার মিরপুরের উইকেট আর দলের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে উঠেছে নানামুখী প্রশ্ন। সেসব নিয়ে ক্ষোভ ঝাড়লেন দুর্জয়। আর এইচপির ক্রিকেটারদের সাথে পরিচিতি সেশনে সংবাদ মাধ্যমে প্রধান নির্বাচক লিপু ইঙ্গিত দেন, এমন চলতে থাকলে ভাবতে হবে নতুন করে। তারা এক বছরে হয়তো না, কারোর একাধিক বছর লাগতে পারে, সেক্ষেত্রে কোনো বিশেষ ছাড় হয়তো তখন আমাদের এইচপির সঙ্গে কথা বলে নিতে হবে। আগামীতে আমাদের খেলার মাধ্যমে অনেক কিছুর প্রশ্নের উত্তর বেড়ে আসবে। দ্রুত আমাদেরকে মেরামত করতে হবে, আমাদের হাতে খুব বেশি সময় নেই। যদি কোনো রকম পিচ বানিয়ে থাকি, যদি স্লো উইকেট বানিয়ে থাকি, সেটাও কিন্তু টিমের চাওয়াতেই করা হয়। সবাই হোম কন্ডিশনের একটা অ্যাডভান্টেজ নেয়, কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না। 23 মে ইউএস এর বিপক্ষে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ, মধ্যরাতের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।